এটা হচ্ছে স্পেন। ৫ কোটি জনসংখ্যা নিয়ে ইউরোপের চতুর্থ বিগেস্ট কান্ট্রি, যেটার কিনা প্রায় ৭০% জায়গায় খালি পড়ে আছে। স্পেনের প্রায় পুরো জনগণ এদিকে মাদ্রিদে আর রেড হাইলাইটেড এই জায়গাগুলোতে বাস করে, আর ইয়েলো হাইলাইটেড এই সমস্ত জায়গাগুলো পুরোপুরি খালি পড়ে আছে। যার মানে সহজ করে বললে প্রায় ৪.৫ কোটিরও বেশি মানুষ স্পেনের মাত্র 30% জায়গাতেই বাস করে। এমনিতেও স্পেন হচ্ছে একটা খুবই স্পেশাল কান্ট্রি, যেটার ক্লাইমেট এবং জিওগ্রাফি খুবই স্পেশাল। এখানে সমুদ্র সৈকত আছে, পাহাড় আছে, ঘন জঙ্গল আছে, এমনকি মরুভূমি পর্যন্ত আছে। তবে এত কিছু থাকার পরেও কেন স্পেনের মানুষজন এমন ছড়িয়ে ছিটিয়ে বাস করে, আর কেন এমন অদ্ভুত ওয়েতে বাস করে? আসলে ব্যাপারটা এমনটাও ছিল না যে এই ইয়েলো হাইলাইটেড জায়গাগুলোতে আগে কেউ বাস করতো না। আগে এখানে মানুষ খুব আরামসেই বাস করতো। তবে এখন যদি আপনি ইয়েলো হাইলাইটেড জায়গাগুলোতে ভ্রমণে যান, তাহলে স্পেনের এখানে আপনি এমন এমন গ্রাম পেয়ে যাবেন যেখানে ঘর বাড়ি বিল্ডিং সবই আছে, কিন্তু থাকার মতো কোনো মানুষ নেই। আর এগুলোতে মানুষ না থাকার জন্য আস্তে আস্তে ঘরবাড়িগুলো নর্দমায় পরিণত হচ্ছে। আর এখানেই কোয়েশ্চেনটা চলে আসে যে আসলে স্পেনের মানুষজন কেন এমন অদ্ভুত ওয়েতে বাস করা শুরু করলো। আসলে স্পেনের এমনটা হওয়ার পেছনে তার হিস্ট্রি, তার রাজনীতি, তার জিওগ্রাফি এবং সোশ্যাল কিছু ইস্যু জড়িত আছে। আর আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করব। তাছাড়া আমরা স্পেন সম্পর্কে এমন কিছু তথ্য জানবো যেগুলো হয়তোবা আপনি আগে কোনোদিনও জানেননি। বাই দ্য ওয়ে, ৮০০ বছর স্পেনে মুসলমানদের শাসন করার পরেও কেন স্পেন এখনও একটা খ্রিস্টান দেশে রয়ে গেছে, সেটা নিয়ে আমার একটা লম্বা ভিডিও আছে। সেটা যদি দেখতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে দেখতেই পারেন, অথবা এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। স্পেনের ইতিহাস জানতে হলে আমাদেরকে যেতে হবে আজ থেকে কয়েক হাজার বছর পেছনে, যখন আইবেরিয়ার এই পুরো জায়গাটা রোমান এম্পায়ারের কন্ট্রোলে ছিল, আর এটাকে বলা হতো হিস্পানিয়া। তখনকার রোমান এম্পায়ারের দখলে নর্দার্ন আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত জায়গা, এমনকি মিডল ইস্টের সমস্ত জায়গার দখল তাদের কাছে ছিল। এখন এত বড় একটা সাম্রাজ্যকে কন্ট্রোল করা রোমান এম্পায়ারের রুলারদের জন্য ছিল খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে রোমান এম্পায়ারকে দুইটা ভাগে ভাগ করে দেয়। এদিকে ইস্টার্ন পার্টটাকে করে দেওয়া হয় বাইজেন্টাইন এম্পায়ার, আর অন্যদিকে ওয়েস্টার্ন পার্টটাকে করে দেওয়া হয় ওয়েস্ট রোমান এম্পায়ার। তবে এই ডিভিশনের জন্য আস্তে আস্তে করে তারা দুর্বল হওয়া শুরু করে, কারণ ওয়েস্টার্ন সাইডে জার্মান কিছু উপজাতি বারবার করে ওয়েস্ট রোমান এম্পায়ারের উপর আক্রমণ করছিল, আর ওয়েস্ট রোমান এম্পায়ার এটাকে হ্যান্ডেল করতে না পেরে আস্তে আস্তে করে তাদের জায়গা ছেড়ে দিচ্ছিল। আর এমন করে করেই একটা পর্যায়ে সেই জার্মান উপজাতিরাই পুরো আইবেরিয়াটার দখল নিয়ে নেয়, যেই উপজাতির নাম ছিল ভিসিগস। এরপরে ভিসিগস এই জায়গাটাতে পুরো ২৫০ বছর শাসন করেছিল। তবে তাদের এই শাসন ছিল পুরোপুরি টেম্পোরারি, কারণ এদিকে জন্মানো মুসলিম এম্পায়ার ধীরে ধীরে স্পেনের দিকে যাওয়া শুরু করে, আর একটা পর্যায়ে পুরো স্পেন তাদের আন্ডারে নিয়ে নেয়। আসলে ৮ শতকের শুরুর দিকে উমাইয়া খিলাফত তাদের একেবারে পিকে ছিল। তাদের কন্ট্রোলে পুরো নর্দার্ন ইউরোপ থেকে শুরু করে নর্দার্ন আফ্রিকা পর্যন্ত ছিল, এমনকি পুরো মিডল ইস্টও ছিল। আর তাদের এই এরিয়াগুলোকে আরও একটু প্রোটেকশন দেওয়ার জন্য ৭১১ খ্রিস্টাব্দে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিমরা গিয়ে স্পেনে আক্রমণ করে, আর পুরো স্পেন তাদের আন্ডারে নিয়ে নেয়। এরপরে মুসলমানরা এটার নাম পুরোপুরি বদলে আল আন্দালুস করে দেয়, আর এরপরে মুসলমানরা পুরো ৮০০ বছর এই জায়গায় শাসন করে। আর যেমনটা আমি বলেছিলাম, এটা নিয়ে আমার লম্বা একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এই পুরো ৮০০ বছরের শাসনামলে মুসলমানরা সেখানের সায়েন্স, সেখানের আর্কিটেকচার এবং নানান উন্নয়ন করে। তবে এত কিছু করার পরেও খ্রিস্টানরা বারবার করে মুসলমানদের উপরে আক্রমণ করছিল, আর ফাইনালি একটা পর্যায়ে তাদেরকে রিকনসিস্টার ফেস করতে হয়। আসলে রিকনসিস্টার হচ্ছে গিয়ে সেই যুদ্ধ যেটা কিনা খ্রিস্টানরা কয়েক দশক ধরে মুসলিমদের স্পেন থেকে ভাগানোর জন্য করেছিল। ১৪ শতকের শেষের দিকে ওয়ার অফ গ্রানাডাতে খ্রিস্টান আর্মিরা ফাইনালি মুসলমান আর্মিদেরকে হারাতে সমর্থ হয়। এরপর তাদের সাথে তারা কী করেছিল সেগুলো আমি সেই ভিডিওতে বলেছিলাম। আর এরপরেই স্থাপিত হয়েছিল এই বর্তমান স্পেনের, যারা কিনা পরবর্তীতে একটা কলোনিয়াল সুপার পাওয়ার হয়ে দাঁড়িয়েছিল। ১৯ শতকের শুরুর দিকে স্পেনের আন্ডারে পুরো আমেরিকান কন্টিনেন্ট ছিল, পুরো ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আর্জেন্টিনা পর্যন্ত, এমনকি এশিয়ার ফিলিপাইন পর্যন্ত স্পেনের দখলে অনেক বছর ছিল। তবে যেমনটা বলা হয়, শুরু যার হয়েছে শেষ তার অবশ্যই হবে। এই জন্য আস্তে আস্তে করে স্প্যানিশ এম্পায়ারও কোলাপস করা শুরু করে। ৫ মিলিয়ন বর্গ কিলোমিটারের এই বড় এম্পায়ারটা আস্তে আস্তে করে কোলাপস করতে করতে মাত্র ১,৯৫,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তবে ১৯৩০ সালে স্পেনে একটা ভয়ঙ্কর সিভিল ওয়ার শুরু হয়ে যায়, যেটা কিনা ৯ বছর পরে মানে ১৯৩৯ সালে শেষ হয়, যখন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর আন্ডারে ন্যাশনালিস্ট পার্টি এই যুদ্ধটা উইন করে, আর পরবর্তী ৩০ বছরের জন্য সে হয়ে যায় স্পেনের রুলার। তবে স্পেনের ইতিহাসের এই ৩০টা বছরকে ধরা হয় মডার্ন স্পেনের সবচেয়ে ডার্কেস্ট আওয়ার, কারণ এই ৩০ বছরের যুদ্ধের মধ্যে প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তাছাড়া স্পেনের ইকোনমি অনেক বেশি ডাউন হয়ে গিয়েছিল। আসলে তখন স্পেনে এমন একটা সময় ছিল
যেখানে স্পেনের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করত আর তারা কৃষিকাজ বা এইরকম কাজ করেই জীবিকা নির্বাহ করত। আসলে ফ্র্যাঙ্কো লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য বর্ডার পুরোপুরি ক্লোজ করে দেয়, ইম্পোর্ট পুরোপুরি বন্ধ করে দেয়, যেই জন্য স্পেন পুরোপুরিভাবে ওয়ার্ল্ড ট্রেড থেকে আলাদা হয়ে যায়। বর্ডার ক্লোজ হওয়ার জন্য কৃষকরা না পাচ্ছিল নতুন কোনো মেশিনারিজ, না কোনো পেস্টিসাইডস, না কোনো নতুন টেকনোলজি, যেগুলোর সাহায্যে তারা তাদের উৎপাদন একটু বাড়াতে পারত। আর তাছাড়া সরকারও খুবই স্ট্রিক্টলি এটার দাম নিয়ন্ত্রণ করত, যেই জন্য কৃষকরাও কিছু করতে পারছিল না। এই জন্য অনেক সময় অনেকেই বিরক্ত হয়ে আস্তে আস্তে করে গ্রাম ছেড়ে শহরের দিকে যাওয়া শুরু করে বা অন্য দেশে শিফট হওয়ার চিন্তাভাবনা করে। 1950 সালের শেষের দিকে ফ্র্যাঙ্কো ফাইনালি বুঝতে পারে যে তার নেওয়া যত পলিসি ছিল সেগুলো পুরোপুরি ভুল ছিল। এই জন্য সে আস্তে আস্তে নিজেকে শুধরানো শুরু করে আর ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য সে তার সমস্ত কিছু ওপেন করে দেয়। আর এখান থেকেই শুরু হয় স্পেনের নতুন একটা জার্নি। এই ট্রেড চালু করার জন্য দুইটা উপকার হয়। প্রথমত ফ্রান্স, জার্মানি এবং ইউকের সাথে ট্রেড শুরু হয়ে যায়। দ্বিতীয়ত স্পেনের পুরো মেইন শহরে এই সমস্ত ট্রেডগুলো হচ্ছিল। সমস্ত বাইরের কোম্পানিগুলো আস্তে আস্তে করে তাদের মাদ্রিদ শহরেই ঘাটে ঘাটা শুরু করে। এখন যেখানে কোম্পানি থাকবে সেখানে জব থাকবে, আর যেখানে জব থাকবে সেখানেই যে মানুষ গিয়ে থাকবে, এটা নর্মাল একটা ব্যাপার। আর স্পেনের সাথেও ঠিক এমনটাই হয়েছে। যেহেতু এগ্রিকালচার ইন্ডাস্ট্রি পুরোপুরিভাবে কোলাপস করে গিয়েছিল, এই জন্য মানুষজন এই রুরাল এরিয়াগুলো বাদ দিয়ে আস্তে আস্তে করে শহরের দিকে শিফট হওয়া শুরু করে দিয়েছিল। কারণ যেহেতু শহরে গিয়ে তারা চাকরি পাচ্ছিল, এই জন্য সবাই আস্তে আস্তে ফ্যামিলি নিয়ে শহরে চলে যাচ্ছিল। আর তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার, স্পেনের প্রায় প্রত্যেকটা শহরই স্পেনের কোস্টাল এরিয়াতে। এখন এটা তো হয়ে গেল স্পেনের পপুলেশনের এমন প্যাটার্ন হওয়ার একটা কারণ। স্পেনের পপুলেশন ডিভাইড হওয়ার দ্বিতীয় যেই কারণটা, সেটা হচ্ছে স্পেনের জিওগ্রাফি। আসলে স্পেনে অনেক বেশি পাহাড়। এখানে এত বেশি পাহাড় যে এটা হচ্ছে ইউরোপের দ্বিতীয় কান্ট্রি যেখানে সবচেয়ে বেশি পাহাড় আছে। স্পেনে পুরো 6টা মাউন্টেন রেঞ্জ আছে। সাউথ সাইডে বেটেক রেঞ্জ, সেন্ট্রালে আইবেরিয়ান্স এবং সেন্ট্রাল রেঞ্জ, নর্দার্ন সাইডে ক্যান্টেরিয়ান এবং লিওন রেঞ্জ, আর একেবারে ওয়েস্টার্ন নর্দার্ন সাইডে ফ্রান্স এবং অ্যান্ডোসের সাথে পিরামিডস মাউন্টেন রেঞ্জ আছে। একদিকে স্পেনের নর্দার্ন সাইড যেমন সবুজে ঘেরা, অন্যদিকে সাউদার্ন সাইডটা পুরোপুরি মরুভূমি, যেখানে টেম্পারেচার ইউরোপের সবচেয়ে বেশি হয়। আর তাছাড়া বিগত কয়েকটা দশকে ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়েছে স্পেনের উপরে। ইউনাইটেড নেশনের মতে স্পেনের প্রায় পুরোটা জায়গায় আস্তে আস্তে করে মরুভূমিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর যদি এমনটা হয়ে যায় তাহলে স্পেনের প্রায় 80%-এরও বেশি জমি পুরোপুরি মরুভূমিতে কনভার্ট হয়ে যাবে এবং বসবাসের অযোগ্য হয়ে যাবে। আর এমন কন্ডিশনে এত রুরাল এরিয়াতে পানির সাপ্লাই দেওয়াটা খুবই টাফ একটা ব্যাপার। এই জন্য মানুষ পানির অভাবের জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে পানি দিচ্ছে। আর এমন করেই যদি আমরা স্পেনের নর্দার্ন সাইডের সবচেয়ে খালি জায়গাটা দেখি, তাহলে সেটা হচ্ছে এই এরিয়াটা, যেটাকে বলা হয় স্প্যানিশ ল্যান্ড বা স্যারেনিকা ক্যালটেরিয়া। আর এই এরিয়াটা ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার চেয়ে অনেক বেশি বড়। তবে এখানে মানুষ না থাকার সবচেয়ে বড় কারণ, এখানে একটা বিশাল বড় মাউন্টেন রেঞ্জ আছে। এখানে এত ঘন পাহাড় হওয়ার জন্য এখানে কনস্ট্রাকশনের কাজ, রেল লাইন এবং রাস্তাঘাট বানানো ছিল খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর তাছাড়া এখানে পানির সাপ্লাই এবং সাধারণ জিনিসগুলোর সাপ্লাই দেওয়াটাও খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই 21 শতকে এসেও এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যাকওয়ার্ড একটা জায়গা, যেখানে কোনো কিছু পৌঁছানো অসম্ভব। আর তাছাড়া এমন করেই মাদ্রিদ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এখানে সায়াটন আছে, যেখানে কিনা আগেও অনেক মানুষ বাস করত। তবে আস্তে আস্তে করে এটা একটা ভুতুড়ে শহর হয়ে যাচ্ছে, যেখানে বর্তমানে মাত্র 50 জন লোক বাস করে। তবে এখানে জনসংখ্যা কম হওয়ার পেছনে একমাত্র ইনফ্রাস্ট্রাকচারই দায়ী না। এখানে জনসংখ্যা কম হওয়ার পেছনে এর চেয়েও ভয়ঙ্কর একটা কারণ দায়ী, আর সেটা হচ্ছে গিয়ে লো ফার্টিলিটি রেট। স্পেন হচ্ছে গিয়ে পুরো ইউরোপের একমাত্র কান্ট্রি যেখানে ফার্টিলিটি রেট পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে কম। আর তাছাড়া বিগত 5 বছরে স্পেনে যতগুলো বাচ্চার জন্ম হয়েছে তার চেয়ে বেশি মানুষের মৃত্যুই হয়েছে। বিগত 50 বছরে স্পেনের ফার্টিলিটি রেট আস্তে আস্তে করে কমেই যাচ্ছে। আর এটার পেছনে সবচেয়ে বড় যেই কারণ, সেটা হচ্ছে মানুষের সিঙ্গেল থাকা, আর তাছাড়া জবের অপরচুনিটিতে খুবই আনস্টেবল একটা ব্যাপার থাকা। নিজেদেরকে ফিনান্সিয়ালি স্টেবল করতে করতে তারা এতটাই সময় পার করে ফেলে যে তাদের বিয়ের বয়সটাই পার হয়ে যায়। পরে আর বিয়ে করলেও তারা বাচ্চা নিতে পারে না। স্পেনের প্রায় 10% মাই 40 বছরে গিয়ে তাদের প্রথম সন্তানের জন্ম দেয়। আর এই জন্যই স্পেনের অ্যাভারেজ বার্থ রেট 1.19 পার ওমেন, মানে একজন স্প্যানিশ মহিলা মাত্র একটা বাচ্চার জন্ম দিতে পারে। তবে NIH এর তথ্য মতে যদি কোনো দেশ তাদের ফার্টিলিটি রেটকে ধরে রাখতে চায়, তাহলে পার ওমেন অন্তত 2টা বাচ্চার জন্ম দেওয়া উচিত। স্ট্যাটিস্টিক্সের তথ্য মতে যদি 2040 সালের মধ্যে স্পেনে বার্থ রেট তারা 2-এ নিয়ে যেতে না পারে, তাহলে তাদের জনসংখ্যা নেগেটিভে যাওয়া শুরু করবে। মানে যদি তারা এটার ঘাটতি পূরণ করতে চায়, তাহলে তাদের প্রায় 60 থেকে 70 লক্ষ ইমিগ্রেন্ট তাদের দেশে জায়গা দিতে হবে। তো এই ইয়েলো হাইলাইটেড জায়গাগুলোতে মানুষ অনেক বেশি কম হওয়ার পেছনে এই বার্থ রেটটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
আসলে এটা বাড়ানোর জন্য স্পেনের গভর্নমেন্টকে অবশ্যই কাপলদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে বিভিন্ন সুবিধাও দিতে হবে। যদি স্পেনের গভর্নমেন্ট এটা করতে না পারে তাহলে হয়তোবা ভবিষ্যতে তাদের বার্থ রেট নেগেটিভে চলে যাবে। আর তাছাড়া এই রুরাল যেই জায়গাগুলো আছে সেখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছানোরও ব্যবস্থা করতে হবে। কারণ প্রথমত তো কোনো নতুন বাচ্চার জন্ম হচ্ছে না, দ্বিতীয়ত যারাই জীবিত আছে তারা সবাই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে বেটার লাইফ এবং বেশি টাকা ইনকাম করার জন্য। আর যদি এমন করেই চলতে থাকে তাহলে পুরো পৃথিবীতে শাসন করা ভয়ঙ্কর স্প্যানিশ এম্পায়ারের সাথে পরবর্তী কয়েকটা বছরে কি হবে সেটা আমরা কেউ বলতে পারছি না। তো এই ছিল আমাদের স্পেন নিয়ে ভিডিওটা। আর আমি যে অন্য ভিডিওটার কথা বলেছিলাম সেটা অলরেডি হয়তোবা আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সো সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা কেমন লাগলো সেইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাকে প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।